নমস্কার বন্ধুরা, সৌমেন গল্পকথার আসরে সকলকে স্বাগত। গল্প পাঠে আমি সৌমেন। আজকের গল্প বাবা মুস্তাফার দাড়ি। রচনা হেমেন্দ্র কুমার রায়। বিমল ও কুমার হচ্ছে নিছক অ্যাডভেঞ্চারের ভক্ত। সাধারণ গোয়েন্দাগিরি নিয়ে তারা কোনো দিন মাথা ঘামাতো না, কিন্তু গোয়েন্দার প্রধান প্রধান গুণ অর্থাৎ পর্যবেক্ষণ শক্তি, চিন্তাশীলতা আর নানা বিষয়ে অভিজ্ঞতা তাদের দুজনেরই ছিল যথেষ্ট। এসব কারণে তারা মাঝে মাঝে খুব সহজে এমন সব শক্ত মামলারও কিনারা করে ফেলতে পারত, বড় বড় পেশাদার গোয়েন্দারাও যাদের মধ্যে তল খুঁজে পায়নি। এরকমই একটা ঘটনার কথা আজ তোমাদের কাছে বলতে চাই। ড্রাগনের দুঃস্বপ্নের গল্প যারা শুনেছেন, বিমল ও কুমারের সঙ্গে কি করে ইন্সপেক্টর সুন্দরবাবুর প্রথম পরিচয় হয়, এরই মধ্যে তারা নিশ্চয়ই তা ভুলে যাননি। ওই ঘটনার কিছুদিন পরের কথা। বিমল ও কুমার একদিন সকালে বেড়াতে বেড়াতে অকারণেই সুন্দরবাবুর থানায় গিয়ে হাজির হলো। একটা টেবিলের ধারে সুন্দরবাবু চিন্তিত মুখে মাথার টাকে হাত দিয়ে বসেছিলেন। পায়ের শব্দে মাথা তুলে দেখে বললেন, এই যে একেবারে যুগলে উদয়, ব্যাপার কি? কুমার হেসে বললে, কিছুই নয়, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে দুটো গল্পগুজব করে যাই। সুন্দরবাবু হতাশভাবে বললেন, আর গল্প করব? পোড়া অদৃষ্টে কি সুখ আছে? একটা বিচ্ছিরি মামলা নিয়ে মহা ঝঞ্ঝাটে পড়ে গেছি ভাই। তবু এসে যখন পড়েছেন, 2 কাপ চা খেয়ে যান। বিমল চেয়ার টেনে বসে পড়ে জিজ্ঞাসা করলে, মামলাটা কি শুনতে পাই না? সুন্দরবাবু বললেন, শুনে কোনোই লাভ হবে না ভায়া, এ মামলার কিনারা করা অসম্ভব। তবু শুনতে দোষ কি? তাহলে শুনুন। দিন কয়েক আগে আমার ওই এলাকায় এক রাত্রে হরেনবাবু নামে একটি ভদ্রলোক খুন হয়েছেন শুনে সকালে তদন্ত করতে গেলুম। ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরময় বইছে রক্তের ঢেউ, আর চারিদিকে ছড়ানো কতগুলো জিনিসপত্র। তারই মাঝখানে হরেনবাবুর দেহ পড়ে রয়েছে। তার মুখে, কাঁধে আর বুকে 3টে গভীর ক্ষত। সেগুলো ছোড়ার আঘাত বলেই মনে হলো। ঘরের অবস্থা দেখে বুঝলুম হত্যাকারীর সঙ্গে হরেনবাবু রীতিমতো জোজাজুজি করেছিলেন। মেঝেতে একটা মাঝারি আকারের ঘড়ি পড়ে রয়েছে। ঘড়িটা রাত 12টা বেজে বন্ধ হয়ে গেছে দেখে বোঝা গেল। ঠিক ওই সময়েই ঘটনাটি ঘটেছে। রক্তের মধ্যে পাওয়া গেল কতগুলো নিখুঁত জুতোর ছাপ। হরেনবাবুর সঙ্গে ওই বাড়িতেই তাঁর ছোট ভাই সুরেন বাস করে। হরেনবাবু বিপত্নিক আর নিঃসন্তান। সুরেন এখনও বিবাহ করেনি। বাড়িতে ওরা দুজন ছাড়া আর একজন প্রায় কালা বুড়ো চাকর থাকে। ঘটনার সময় সে একতলার ঘরে শুয়ে ঘুমোচ্ছিল। তার কানে কোনো গোলমালই ঢোকেনি। বাড়ির সদর দরজা ভিতর থেকেই বন্ধ ছিল। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, হত্যাকারী কোনো জিনিসই চুরি করেনি। বাড়ি খানা তল্লাশি করতে করতে সুরেনের ঘরে পাওয়া গেল একজোড়া রক্তমাখা জুতো। সেই জুতো তারই, আর সেই জুতোর সঙ্গে হত্যাকারীর পদচিহ্ন অবিকল মিলে গেল। খুব সহজেই মামলার কিনারা হলো ভেবে আমি তখনই সুরেনকে গ্রেপ্তার করলুম। কিন্তু সুরেনকে বোধহয় আবার ছেড়ে দিতে বাধ্য হব। বিমল বিস্মিত স্বরে বলল, কেন? সুরেন বলে, ঘটনার রাত্রে সে তার এক বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিল। অনেক রাত পর্যন্ত খেটে খুঁটে সে সেইখানেই শুয়ে পড়ে। তারপর দিন সকালে বাড়িতে ফিরে সেই প্রথম এই হত্যাকাণ্ড আবিষ্কার করে। সুরেনের এই বন্ধুর বাপ হচ্ছেন কলকাতা পুলিশেরই এক ইন্সপেক্টর। তার নাম অবনীবাবু। বন্ধ হয়ে যাওয়া ঘড়িটা দেখে আমরা জেনেছি
হত্যাকাণ্ড হয়েছে রাত 12টার সময়। সব ব্যবচ্ছেদ করে ডাক্তারও সেই মত প্রকাশ করেছেন। কিন্তু ইন্সপেক্টর অবনব বলেন, সুরেন সে রাত্রে তাঁর বাড়ি ছেড়ে 1 মিনিটের জন্যও বাইরে যায়নি। কেবল অবনীবাবু নন, বিবাহ সভায় যারা উপস্থিত ছিল তারা সকলেই এক বাক্যে এই সাক্ষ্য দিয়েছে। তারপরেও আর সুরেনকে ধরে রাখে কী করে? বিশেষ তার সপক্ষে আর একটা মস্ত প্রমাণ রয়েছে। কী প্রমাণ? মৃত হরেনবাবুর হাতের মুঠোর মধ্যে গাছি কয়েক পাকা চুল পাওয়া গিয়েছে। চুলগুলো নিশ্চয়ই হত্যাকারীর। ধস্তাধস্তি করবার সময় হরেনবাবু হত্যাকারীর চুল চেপে ধরেছিলেন, তাতে আর সন্দেহ থাকতে পারে না। কিন্তু সুরেনের মাথায় এক গাছাও পাকা চুল নেই। বিমল বলল, চুলগুলো একবার আমাকে দেখাবেন? কেন দেখাবো না, এই নিন বলে সুন্দরবাবু ছোট্ট একটা কাগজের মোড়ক এগিয়ে দিলেন। মোড়কটা খুলে বিমল বলল, একটা ম্যাগনিফাইং গ্লাস দিতে পারেন? তা যেন দিচ্ছি, কিন্তু অতটা খুঁটিয়ে দেখবার কিছুই নেই। ওগুলো পাকা চুল, আর সুরেনের মাথার চুল নয়। আপাতত এইটুকুই যথেষ্ট। বিমল ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে চুলগুলো পরীক্ষা করে বলল, এই চুলগুলো কি প্রমাণ দিচ্ছে জানেন? হত্যাকারীকে মৃত হরেনবাবু চিনতেন। আর খালি তার মাথার লম্বা চুল, পাকা চুল নয়, মুখেও দাড়ি গোঁফ ছিল। সুন্দরবাবু ভয়ানক আশ্চর্য হয়ে বললেন, কি করে জানলেন আপনি? পরে তা বলবো। আপনি আর নতুন কিছু আবিষ্কার করতে পারেননি? না, তবে হরেনবাবুর মৃত্যুর দিন 10 পরে প্রকাশ পেয়েছে। তাঁর এক আত্মীয় মরবার সময়ে উইল করে 2 ভাইকে 1 লক্ষ টাকা দান করে গিয়েছেন। কিন্তু এই উইলের খবর তাঁরা কেউ জানতেন না, কারণ হরেনবাবুর মৃত্যুর মোটে 4 দিন আগে ওই আত্মীয়টি মারা পড়েন। এখানে অ্যাটর্নি বাড়ি থেকে এই খবর সবে প্রকাশ পেয়েছে। বিমল অল্পক্ষণ চুপ করে থেকে বলল, হরেনবাবুর অবর্তমানে এখন সুরেনই সব টাকার মালিক হবে তো? হ্যাঁ, কিন্তু সুরেনও যদি ফাঁসি কাঠে ঝোলে, তাহলে তাদের সব সম্পত্তি হরিহরের হাতে। হরিহর আবার কে? হরেন আর সুরেনের খুড়তুতো ভাই, ঠিক পাশেই তার বাড়ি। সেখানে কিছু খোঁজ নিয়েছেন? তা আবার নিইনি, আমি কি তেমন কাঁচা ছেলে হে? কিন্তু হরিহর সমস্ত সন্দেহের বাইরে। কারণ প্রথমত খুনের সময় সেই উইলের ব্যাপারই জানতো না, আর জানলেও সুরেন থাকতে তার সম্পত্তির লাভের কোনো সম্ভাবনাই নেই। দ্বিতীয়ত তার পায়ের জুতো হত্যাকারীর জুতোর দাগের চেয়ে 1/2 ইঞ্চি ছোট। তৃতীয়ত আর মাথার পাকা চুল নেই। চতুর্থত সে পাবলিক থিয়েটারের অভিনেতা। ঘটনার দিনে থিয়েটারে গিয়ে খোঁজ নিয়ে জেনেছি যে হরিহর ঘটনার পরদিন ভোর 6:30টার বাড়িতে ফিরেছে। বিমলবাবু, আপনার সঙ্গে গল্প করব কি? আমি এখন অকুল পাথারে ভাসছি। গল্প করতে আমার এটুকু ভালো লাগছে না। বিমল উঠে দাঁড়িয়ে বললে, আপনার দুরবস্থা দেখে আমার ভারী দুঃখ হচ্ছে। আচ্ছা, আজ আর বেশিক্ষণ আপনার সময় নষ্ট করব না। কেবল একটা কথা জিজ্ঞাসা করে বিদায় হব। কি কথা? ঘটনাস্থলের কাছে মাঝরাতে সেদিন সে যে পাহারাওয়ালা রাস্তায় পাহারা ছিল, তাকে একবার ডেকে দিন। পাহারাওয়ালা এলো। বিমল শুধলে, তোমার নাম কি? চন্দর সিং। আচ্ছা, চন্দর সিং যে বাড়িতে খুন হয় তার কাছ থেকে কত তফাতে তুমি পাহারা ছিলে? 5-6খানা বাড়ির পরেই। খুন হয়েছে রাত 12টার সময়, তখন তুমি ঘুমিয়ে পড়নি তো? চন্দর সিং আহত কণ্ঠে বলল, পাহারা দিতে দিতে কোনো দিন আমি ঘুমোইনি হুজুর। বেশ বেশ, তুমি দেখছি অসাধারণ পাহারাওয়ালা। তাহলে রাত 12টার সময় তুমি কোনো আর্তনাদ শুনতে পেয়েছিলে?
না হুজুর, এখন শীতকালের রাত, 12টার সময় পথে কম লোক চলে। ঘটনাস্থলের কাছে রাত 12টার সময় তুমি কি এমন কোনো লোক দেখেছিলে যাকে দেখলে সন্দেহ হয়? 3-4 জন লোককে দেখেছিলাম, কিন্তু কারোর উপর আমার সন্দেহ হয়নি। এমন কোনো লোকই দেখোনি যার মাথায় ছিল লম্বা পাকা চুল আর মুখে ছিল পাকা গোঁফ দাড়ি? চন্দর সিং অল্পক্ষণ ভেবেই বলে উঠল, হ্যাঁ হুজুর, দেখেছিলুম। একটা বুড়ো বাঙালি মুসলমান রাত 12টার খানিক পরেই আমার সামনে দিয়ে হন হন করে চলে গিয়েছিল বটে। কি করে জানলে সে বাঙালি মুসলমান? তার পরনে ছিল বাঙালির মতো আলোয়ান ধুতি আর পিরান, কিন্তু পশ্চিমা মুসলমানদের মতো তার মাথা ছিল লম্বা পাকা চুল আর মুখে ছিল লম্বা পাকা গোঁফ দাড়ি। তাকে দেখে তোমার কোনো সন্দেহ হয়নি? সন্দেহ হয়নি বটে, তবে একটা কথা মনে হয়েছিল। তার মাথার চুল আর মুখের গোঁফ দাড়ি বেজায় বুড়োর মতন ধবধবে সাদা, কিন্তু সে হনহন করে হাঁটছিল খুব জোয়ান লোকের মতোই। সাবাস চন্দর সিং, হ্যাঁ, এতটা তুমি লক্ষ্য করেছিলে। সত্যিই তুমি অসাধারণ পাহারাওয়ালা। আচ্ছা, আমার আর কিছু জানবার নেই। সুন্দরবাবু হতভম্বের মতো বললেন, কি আশ্চর্য বিমলবাবু, এই বুড়ো বাঙালি মুসলমানটিকে আপনি আবার কোথা থেকে আবিষ্কার করলেন? আমরা পেয়েছি কেবল গাছা কয়েক লম্বা পাকা চুল, কিন্তু দাড়ি গোঁফই বা আপনি কেমন করে দেখতে পেলেন? বিমল সহাস্যে বললে, মানুষ চক্ষু আর কল্পনা শক্তি ব্যবহার করলে অনেক কিছুই দেখা যায় সুন্দরবাবু। আমার মত কি জানেন? হত্যাকারীকে হরেনবাবু চিনতেন, তাই সে ছদ্মবেশ পরে খুন করতে গিয়েছিল। খালি পাকা চুলে মুখ লুকোনো যায় না, গোঁফ দাড়িরও দরকার হয়। তাহলে আপনি বলতে চান খুনির মাথায় পাকা চুলের তলায় ছিল কাঁচা কালো চুল? আমরা যে সুরেনকে ধরেছি তার মাথাতেও কালো চুল আছে, তবে কি সুরেনই? বাধা দিয়ে বিমল বললে, শীঘ্রই আবার দেখা হবে, তখন সব বলবো। এই বলে সে কুমারের হাত ধরে থানা থেকে বেরিয়ে গেল। সুন্দরবাবু চেয়ারের উপরে আড় দিয়ে পড়ে মুখ ভঙ্গি করে বললেন, বিমলবাবু একটি আস্ত পাগল, খালি আস্ত নয়, মস্ত পাগল। পরদিন প্রভাতে থানায় আবার বিমল ও কুমারের আবির্ভাব। তখন সুন্দরবাবুর সঙ্গে একটি যুবক অত্যন্ত উত্তেজিতভাবে জোরে সিগারেট দম মারতে মারতে হাত মুখ নেড়ে কথা কইছিল। বিমল লক্ষ্য করলে যুবকের মাথার বাবরি কাটা চুল, মুখে পাউডারের চিহ্ন, গায়ে ফুলদার পাঞ্জাবি, পরনে জরিপার দিশি কাপড়, পায়ে বাহারি লপেটা। হ্যাঁ, লোকটি রীতিমতো শৌখিন বটে। সুন্দরবাবু বললেন, আরে আসুন আসুন, নমস্কার। আবার এক নতুন কাণ্ড দেখুন, জাল পুলিশের মামলা। এখনই আবার হন্তদন্ত হয়ে তদন্তে ছুটতে হবে। যত বদমাইশ জুটেছে কিনা আমারই এলাকায়। বিমল বললে, জাল পুলিশের মামলা? হ্যাঁ, এই ভদ্রলোকেরই নাম হরিহর বাবু, হরেনবাবুর খুড়তুতো ভাই। ইনি সকালবেলায় থানা অভিযোগ করতে এসেছেন কাল দুপুরে পুলিশের লোকেরা নাকি ওদের থিয়েটারে গিয়ে গোলমাল করে আর ওর সাজঘরে গিয়ে জিনিসপত্র তছনছ করে এসেছে। অথচ সত্যি কথা বলছি বিমলবাবু, আমরা এর বিন্দু বিসর্গও জানি না। বিমল হাসি মুখে ফিরে দাঁড়িয়ে বললে, নমস্কার হরিহরবাবু, আপনি নিজেই থানায় এসেছেন দেখে সুখী হলুম, কারণ নইলে আমাদেরই এখনই আপনার বাড়িতে ছুটতে হতো। হরিহর বিস্মিতভাবে ফ্যালফ্যাল চোখে বললে, মশাইকে তো এ জন্মে দেখেছি বলে মনে হচ্ছে না। এই জন্মেও দেখেননি, গেল জন্মেও দেখেননি বোধ হয়। আপনি আর আমরা এক জগতে বাস করি না তো,
কিন্তু আমাকে না চিনলেও আপনি এই চুল গোঁফদাড়িকে চেনেন কি? বলেই বিমল একরাশ পরচুলা বার করে তুলে দেখালে। হরিহরের মুখে হঠাৎ রক্তশূন্য হয়ে গেল। তারপরে সামনে গিয়ে সে বললে, ওগুলো কার আমি জানি না। জানেন না? বেশ বেশ, তাহলে ভালো করে বসুন, ধীরে সুস্থে একটা ছোট্ট গল্প শুনুন। এই গল্পেরও পাত্রদের নাম হরেন, সুরেন, দুই সহোদর, আর তাদের খুড়তুতো ভাই হরিহর। হরেন সুরেনের নামে এক আত্মীয় 1,00,000 টাকা দিয়ে গেলেন, কিন্তু তারা সেই সৌভাগ্যের কথা টের পাওয়ার আগেই অ্যাটর্নি বাড়ির কেরানি সুবোধের মুখ থেকে হরিহর খবরটা জেনে ফেললে, কারণ তারা দুজনেই এক থিয়েটারে অভিনয় করত। হরিহর দেখলে রাতারাতি বড়লোক হবার এ একটা মস্ত সুযোগ। উইলের কথা এখনও কেউ জানে না। এই অবসরে হরেন আর সুরেনকে পদ থেকে সরাতে পারলেই লাখ টাকা তার হাতের মুঠোয়। হরিহর মূর্খ হলেও বোকা নয়, চট করে একটা শয়তানি ফন্দি এঁটে ফেলল। সে রাত্রে তাদের থিয়েটারে বিশেষ অভিনয়, 3-3টে পালা শেষ হতে রাত কাবার হয়ে যাবে। প্রথম পালা কণ্ঠহার শুরু হলো সন্ধ্যার মুখে। তারপর আরম্ভ হলো চন্দ্রগুপ্ত রাত 11টার সময়। এ পালায় হরিহর সাজলে আলেকজান্ডার। মিনিট 15-র মধ্যেই তার পাঠ শেষ হয়ে গেল। তারপর শেষ পালা, আলিবাবার তার বাবা মুস্তাফার সাজবার কথা, অর্থাৎ মাঝে তার 1 ঘণ্টা 5 ছুটি। হরিহর সবাইকে জানালে সে থিয়েটারের উপরে একটা ঘরে এই সময়টায় ঘুমিয়ে কাটিয়ে দেবে, কিন্তু সে ঘুমোতে গেল না। থিয়েটার থেকে তার বাড়ি মিনিট 15-র পথ। হরিহর লুকিয়ে বাড়িতে গিয়ে হাজির হলো, কারণ সে জানে থিয়েটারের সবাই নিজের নিজের কাজ নিয়েই ব্যস্ত হয়ে থাকবে। তার পাঠের সময় না হলে কেউ তাকে খুঁজবে না। হরিহর বাবা মুস্তাফার পাকা চুল, দাড়ি, গোঁফ সাজঘর থেকে লুকিয়েই সে সঙ্গে এনেছিল। নিজের বাড়িতে এসে সেইগুলো সে পরে নিল, কারণ এবারে তাকে পাশের বাড়িতে যেতে হবে, সেখানে সবাই তাকে চেনে। হরিহর নিজের বাড়ির ছাদ থেকেই পাশের বাড়ির ছাদে গেল। সে জানত সুরেন আজ বিয়ে বাড়িতে থাকবে। প্রথমে সে সুরেনের শূন্য ঘরে ঢুকে জুতো চুরি করলে, তারপর অন্য ঘরে গিয়ে হরেনকে আক্রমণ করলে। হরেন তাকে বাধা দিতে গেল, পারলে না। কেবল হরিহরের মাথায় 1 গোছা পরচুলা রইল তার হাতের মুঠোয়। ধস্তাধস্তির সময়ে ঘরের টেবিলের উপর থেকে ঘড়িটা যে মাটিতে পড়ে ঠিক রাত 12টার বন্ধ হয়ে গেল, এটাই সে জানতে পারল না। জানলে নিশ্চয়ই সাবধান হতো। খুনের পর হরিহর সুরেনের জুতো পরে রক্তের উপর পায়ে হেঁটে চলে বেড়ালো। তারপরেও সরে পড়বার আগে জুতো জোড়া যথাস্থানে রেখে দিয়ে গেল। হরিহর বুঝলে ভারতী হত্যার অপরাধে ধরা পড়ে সুরেনের ফাঁসি হবেই। তখন লাখ টাকা ভোগ করবে সে একলা। এক ঢিলে মরবে 2 পাখি। ঘণ্টা 1.5-এর মধ্যেই হরিহর থিয়েটারে ফিরে উপরের ঘরে ঢুকলে, কিন্তু থিয়েটারে পালিয়ে আসবার সময় সে যে তাড়াতাড়িতে নিজের ছদ্মবেশ খুলে ফেলতে ভুলে গিয়েছিল। পাহাড়ওয়ালা চন্দর সিং মুখে আগের আমরা সেটা জানতে পেরেছি। ওদিকে থিয়েটারে আলিবাবার সময়ও তাকে স্টেজে না দেখে ড্রেসার উপরে এসে হরিহরের কপট নিদ্রা ভঙ্গ করলে। সে যে থিয়েটারে শুয়েছিল আরেকজন সাক্ষী রইল। হরিহর বাবা মুস্তাফার পরচুলা পরে সে রাত্রে যখন অভিনয় করতে নামল, তখন 2টি সত্য জানতে পারেনি। প্রথমটা হচ্ছে, মৃত হরেনের মুঠোর চুলের সঙ্গে মুস্তাফার মাথার ছেঁড়া পরচুলা মেলানো সম্ভবপর হবে। দ্বিতীয়টি হচ্ছে, বাবা মুস্তাফার দাড়ির এক অংশে হরেনের রক্ত লেগে আছে। সে নির্ভাবনায় পরচুলা সাজঘরেই রেখে গেল। এই হচ্ছে সেই পরচুলা।
হরিহর নিজেই একবার পরীক্ষা করে দেখুক। কিন্তু কে পরীক্ষা করে দেখবে? হরিহর তখন চেয়ারের উপর বসে বসেই দারুণ আতঙ্কে অজ্ঞান হয়ে গেছে। সুন্দরবাবু কিছুক্ষণ বিস্ময়ে স্তম্ভিত হয়ে থাকবার পর বললেন, আপনি কি তন্ত্রমন্ত্র শিখেছেন বিমলবাবু? এত অসম্ভব কথা জানলেন কি করে? বিমল বললে, আপনি যদি আমার মতো যত্ন করে হরেনের মুঠোর চুলগুলো পরীক্ষা করতেন তাহলে বুঝতে পারতেন ওগুলো রুক্ষ মরা চুল, অর্থাৎ পরচুলা। তাইতেই সর্বপ্রথমে আমার সন্দেহ হলো হত্যাকারী নিশ্চয়ই সকলকার পরিচিত লোক, তাই ছদ্মবেশে পড়ে খুন করতে যায়। তারপর যখন শুনলুম হরেন সুরেনের অবর্তমানে লাখ টাকার মালিক হবে হরিহর, তখনই আমার কড়া নজর পড়ল তার উপরে। সে থিয়েটারের অভিনেতা শুনে আমার সন্দেহ আরও গাঢ় হলো, কারণ কে না জানে অভিনেতারাই পরচুলা নিয়ে নাড়াচাড়া করে। এই একটা ছোট্ট সূত্র আপনার চোখ এড়িয়ে গিয়েছিল বলেই আপনি গোলক ধাঁধায় পথে বিপথে ঘুরে বেড়াচ্ছিলেন। সুন্দরবাবু নিজের গালে ঠাস করে এক চড়বসি দিয়ে বললেন, স্বীকার করছি আমি হচ্ছে মন্ত্র হাঁদা গঙ্গারাম। কিন্তু তারপর আর কি? পথ খুঁজে পেয়েই আমি থিয়েটারে ছুটলুম, জাল পুলিশ সেজে খোঁজ খবর নিতে লাগলুম। হ্যাঁ, ইতিমধ্যে অ্যাটর্নি বাড়িতে গিয়ে খবর পেয়েছি ওখানকার কেরানি সুবোধ হরিহরের সঙ্গে অভিনয় করে, আর লাখ টাকার উইলের গুপ্ত কথা তার কাছ থেকেই হরিহর সব আগে জানতে পারে। থিয়েটারে গিয়ে প্রথমে আমি খোঁজ নিলাম ঘটনা রাত্রে হরিহর কখন কোন নাটক অভিনয় করেছিল। হিসাব করে দেখলুম রাত 11টার পর প্রায় 5 ঘন্টা তাকে সাজতে হয়নি, আর সেই সময়টার মধ্যে কেউ খোঁজও নেয়নি যে সত্যই সে থিয়েটারে আছে কি না। তারপর আমার কাজ খুব সোজা হয়ে গেল। এর ওপর সাজঘরে খানা তল্লাশ করে যখন বাবা মুস্তাফার ছেঁড়া চুল আর রক্তাক্ত দাড়ি পাওয়া গেল, তখন আর কিছুই বুঝতে বাকি রইল না। বাকি গল্পটা আমি আন্দাজে রচনা করেছি, কিন্তু তা যে মিথ্যা নয় সেটা আপনারা সকলেই দেখেছেন তো। আচ্ছা সুন্দরবাবু, আমার কাজ ফুরোলো, এখন আমরা সরে পড়ি, কি বলেন? সুন্দরবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে মহা উৎসাহে বিমলের হাত চেপে ধরে বললেন, সে কি বিলক্ষণ! আমার ঘাড় থেকে এত বড় বোঝা নামিয়ে দিলেন। অন্তত কিন্তু মিষ্টিমুখ করে যান। ওরে, কে আছিস রে? শিগগির 1 টাকার ভালো সন্দেশ রসগোল্লা নিয়ে আয় তো। গল্পটি এখানেই শেষ হলো। পরের ভিডিওটি পেতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।